এবার জামাতের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন। এইদিকে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখনো ডিবি হেফাজতে রাখা হয়েছে। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল গুলশানের বাসা থেকে তাকে আটক করে। শনিবারের সহিংসতার ঘটনায় কিছুক্ষণ আগে গুলশান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সেখানে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, কখন ফখরুলকে আটক করা হয়েছে, তার স্ত্রী কি বলছেন, গুলশানের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা যেহেতু আলাপ আলোচনায় নিশ্চয়ই তাদের সম্পৃক্ততা পেয়েছে বলে কিন্তু তাদেরকে এই মামলাটায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি শিবিরের সাবেক সভাপতি, কে বেশি গ্রহণযোগ্য এলাকায়? নির্বাচন প্রশ্নে বাংলাদেশের প্রধান দুটি দল বিএনপি এবং জামাতের দৃষ্টিভঙ্গি ভিন্ন। বিএনপি মনে করে দ্রুত নির্বাচন হওয়া দরকার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। দর্শক মণ্ডলী, এর মধ্যে আরো একটি গরম খবর হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই বিপদের মধ্যে পড়ে গেছে, এমনকি তাকে গ্রেপ্তার করা পর্যন্ত হতে পারে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওর প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন বিএনপিকে নিয়ে। বিএনপি আর জামাত দ্বন্দ্ব লেগে গেছে। জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে গিয়ে নির্বাচন করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিপদে ফেলানোর জন্য। যাই হোক সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছি না। ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য, আপনারা দেখলে কিনা বিস্তারিত জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। বিএনপিতে যে কয়েকজন রাজনৈতিক নেতা আছেন একদম হায়ার অথরিটিতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ আরো বেশ কয়েকজন আছেন। তবে রুহুল কবির রিজভী সাহেব, ওনার তুলনায় আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু শান্ত স্বভাবের, একটু উদারপন্থী মেন্টালিটির। সবাই আছে ভালো, বাট মির্জা ফখরুল ইসলাম একজন ভদ্রলোক মানুষ। ইভেন আওয়ামী সরকারের সময়ও ওনার অবস্থান, ওনার বক্তব্য সবকিছু নিয়ে একটা পজিটিভ ইমেজ তিনি তৈরি করেছেন সারা বাংলাদেশের কাছে। নির্যাতিত হয়েছেন। তো আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পাশ করবেন কিনা এখন সন্দেহ তৈরি হয়ে গেছে। কেন ভাই? হঠাৎ করে জামাত ম্যাটিকুলাস প্ল্যান তৈরি করে ফেলছে। যদি তিনি ফেল করেন তাহলে তো তিনি সংসদে যাইতে পারবেন না। মির্জা ফখরুল ইসলামকে ঠেকাতে জামাতের ম্যাটিকুলাস প্ল্যান ফাইনাল। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে জামাত মির্জা ফখরুল ইসলামকে নির্বাচনে, সংসদে যেন প্রবেশ করতে না পারে। কিভাবে? গায়ের জোরে না, ভোটের মাধ্যমে। তবে বিএনপিও সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে এই আসনটাকে দখল রাখতে। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন আসনে জামাত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করছে। এর মাঝখানে ঠাকুরগাঁও 1 সদর আসনে সেখানে আপনার নির্বাচন করে আপনার হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা তার আসন। এবার সেই আসনে জামাত ইসলাম থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মোহাম্মদ দেলোয়ার হোসেন। নাম মে কেয়া হে, বাকিটা শুনলে বুঝবেন। আপনার তিনি হচ্ছেন আপনার, আমি যদি তার সম্পর্কে একটু বলি, দেলোয়ার হোসেনের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। শিক্ষা জীবন শুরু হয়েছিল বালাপাড়া উচ্চ বিদ্যালয়। এরপর ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। রাজনৈতিক জীবনে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন। এখান থেকে তার বাকি লাইফ শুরু। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি জ্ঞানদারিয়া থানার আমির, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এখন পর্যন্ত আছেন এবং জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। বুঝতেই পারছেন, জামাতের দিক থেকে চিন্তা করলে একটা হিউজ হেভি হাই প্রোফাইল ক্যারেক্টার তিনি। দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে ঠাকুরগাঁও 1 আসন থেকে তাকেই জামাতের প্রার্থী হিসাবে আপনার চূড়ান্ত করা হয়েছে। ইভেন লোকাল এরিয়াতে দরিদ্র অসহায়দের তিনি সহায়তা করতেন, উন্নয়নমূলক কাজেও তার অংশীদারিত্ব ছিল। তবে তার বিরুদ্ধে প্রায় 200টি রাজনৈতিক মামলা চলমান আছে, যেগুলো জামাতের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। আর রাজনৈতিক জীবনে নির্যাতনের ঘটনা আছে। তাকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের সময়, লম্বা সময় তিনি জেল খেটেছেন। তো এই আসনটা বেসিক্যালি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের আসন। এখন বিপরীত ঘটতে পারে। ধরেন যদি এমন মনে হয় যে এই আসন জামাতের দখলে চলে যাবে, তাহলে ঠাকুরগাঁও 1 আসনে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নিতে পারে বিএনপি, কারণ তাদেরকে যে কোনো আসন থেকে দেওয়ার একটা সুযোগ থাকে। হয়তোবা তিনি অন্য যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারেন। আর যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা খেলতে হয়, তাহলে তাকে এই আসন থেকে কঠিন পরীক্ষা পাশ করতে হবে। তবে কেউ বলছেন শিবিরের সাবেক সভাপতি যতই জনপ্রিয় হোক, মির্জা ফখরুল ইসলামের সামনে ওনার ভাই অস্তিত্ব নাই। ওই এলাকা, এটা মির্জা ফখরুল ইসলামের ঘাঁটি।
এখন আসলে আমি ওই এলাকা চিনি না, আপনারা যারা ওই এলাকার আছেন বলতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি শিবিরের সাবেক সভাপতি, কে বেশি গ্রহণযোগ্য এলাকায়। তবে আমার ধারণা যদি এরকম গ্রহণযোগ্যতা থাকে, একটা ডাটা তো থাকবেই বিএনপির পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিটটা পরিবর্তন হতে পারে, অথবা এখানে রেখে লড়াইটা হইতেও পারে। নির্বাচন প্রশ্নে বাংলাদেশের প্রধান দুটি দল বিএনপি এবং জামাতের দৃষ্টিভঙ্গি ভিন্ন। বিএনপি মনে করে দ্রুত নির্বাচন হওয়া দরকার, আর জামাত মনে করে যে একটু যদি দেরিতে নির্বাচনটা হয় সমস্যা নেই, সংস্কারটা খুব জরুরি। বিএনপিও সংস্কারের কথা বলে, কিন্তু তারা ন্যূনতম সংস্কার এবং সংস্কার নিয়ে যাতে দেরি না হয় সেই বিষয়ে তারা ঐকমত্য। এছাড়াও কিছু মতপার্থক্য আছে, যেমন স্থানীয় সরকার নির্বাচন জামাত মনে করে জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, বিএনপি মনে করে পরে হওয়া উচিত। তো যাই হোক, এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই যে নির্বাচনটা কি আসলে শুধু বিএনপি জামাত তাদেরই দরকার, নাকি দেশের মানুষের জন্য দরকার, দেশের সাধারণ ভোটারদের জন্য দরকার, সেটিও খুব বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে 5ই আগস্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা দাঁড়িয়েছে যে নতুন একটি স্বপ্ন, নতুন একটি বাস্তবতা, নতুন একটি বাংলাদেশ তারা গড়বে। এখন সেই গড়াটা কিভাবে হবে? সংস্কার একটা বিষয়, কিন্তু সংস্কারটা সবাই বলছেন যে এটা চলমান। সংস্কারের অনেক বিষয়গুলো আছে যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন যদি প্রলম্বিত হয় কোনো কারণে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে যাদের বিরুদ্ধে লড়াই করে এই শেখ হাসিনার পতন, সেই শক্তিটা কিন্তু আস্তে আস্তে মাথা চাড়া দেবে। কিভাবে দেবে? ইতিমধ্যেই কিন্তু তার আলামত দেখা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে কিন্তু তারা ঢুকে যাচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন হলে তো তারা পুরোপুরি সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। আর জাতীয় নির্বাচন দেরি হলেও ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন দলের ভেতরে আশ্রয় নেবে এবং সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করবে। কিভাবে? যেমন রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আন্তর্জাতিক চাপ সম্ভবত এরকম যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না। তাহলে যদি নির্বাচন দেরি হইতে থাকে, তাহলে বিভিন্ন জায়গায় পতিত স্বৈরাচারের দোসররা তারা সংগঠিত হওয়া শুরু করবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর এই অঞ্চল দিয়ে কিন্তু আওয়ামী লীগ মাথা চাড়া দিচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে আরো মাথা চাড়া দেবে। এবং নির্বাচন যত দেরি হবে তত কিন্তু তারা সংগঠিত হবে এবং পরে শুধু বিএনপি না, বিএনপি, জামাত এবং নতুন ছাত্রদের রাজনৈতিক দল সবারই জন্য খুব টাফ হবে যে আওয়ামী লীগকে মোকাবেলা করা। বাস্তবতা হলো যে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপে আওয়ামী লীগের বহু মানুষকে নিষিদ্ধ করা যাবে, কিন্তু দলকে নিষিদ্ধ করা যাবে না এই কারণে যে এতে আন্তর্জাতিক বিতর্ক হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তার পক্ষে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ সিদ্ধান্ত নেওয়াটা এটি সম্ভবত কঠিন। যেই কারণে কিন্তু জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে লম্বা সময় নিয়েছে এবং শেষ মুহূর্তে যখন একেবারে ক্ষমতা যায় তখন তারা নিষিদ্ধ করেছে। তো সেটাও কিন্তু শেষ পর্যন্ত টেকসই হয়নি। আর অন্তর্বর্তী সরকারের পক্ষে, একটা রাজনৈতিক সরকারের পক্ষেই 15 বছর লেগেছে একটা রাজনৈতিক দলকে জামাত নিষিদ্ধ করতে। আর অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, সেই সরকার কি আওয়ামী লীগের মতন দলকে নিষিদ্ধ করতে পারবে? পারবে না। কিন্তু কি হবে যদি নিষিদ্ধ না হয় আর নির্বাচন যদি প্রলম্বিত হয়, তাহলে ধীরে ধীরে কিন্তু তারা শক্তি বাড়াবে এবং তারা খুব দ্রুতই তাদের একটা অবস্থান পাকাপোক্ত করে ফেলবে। দেখেন, এরশাদ পতনের পরপরই কিন্তু নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটা যদি আরো দেরি হতো তাহলে কি হতো? এরশাদের দল আরো ভালো অবস্থায় চলে যেত। তারপরেও দেখেন, পতনের পরও যে নির্বাচন হয়েছিল সেখানে তারা 35টি আসন পেয়েছিল এবং সবাই তাজ্জব বনে গিয়েছিল যে এইরকম গণ-অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় পার্টির পতনের পর তারা কিভাবে আসন পেল এই কারণে যে মানে ফ্যাসিজম বা ফ্যাসিস্টদেরও সমর্থকরা থাকে, তারা এটার পক্ষে অনেক রকম যুক্তি দাঁড় করায়। তো জাতীয় পার্টি যদি যুক্তি দাঁড় করাতে পারে, সেখানে আওয়ামী লীগ কেন পারবে না? তারাও পারবে। তাদের একটা ভোট ব্যাংক আছে এবং সবাই জানে যে বাংলাদেশের রাজনীতিতে যদি মানে ভোটের হিসাব করা হয় তাহলে বিএনপির পরেই আওয়ামী লীগ। যতই তারা কমুক না কেন, এখনো পর্যন্ত তাদের যে অবস্থান, সেই অবস্থানে যদি একটা নিরপেক্ষ ভোট হয়, সেই ভোটে তারা অনেকের চেয়ে ভালো করতে পারবে। জামাতের থেকেও ভালো করতে পারবে কিনা জানি না, কিন্তু তারা ভালো অবস্থানে যায়। এবং সেই অবস্থায় যদি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন না করে অংশ নেয়, সেই পরিস্থিতি যদি থাকে, তাহলে বলা যায় যে এবং নির্বাচন যদি প্রলম্বিত হয়, তাহলে কম্পিটিশন করেই কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলের আসনে চলে আসবে। এবং সেটা কেন হবে? যদি নির্বাচন প্রলম্বিত হয়। সুতরাং নির্বাচনটা যত দ্রুত হবে, বিএনপি বলে না যে, তারা বিস্তারিত ব্যাখ্যা না করলেও বলে যে অনেকগুলো সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই দ্রুত নির্বাচন দরকার। দ্রুত নির্বাচন না হলে স্বৈরাচারের হাসিনার দল, পতিত সরকার,
তারা কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, তাদের প্রচুর অর্থ আছে, সেই অর্থের একটা প্রভাব থাকবে সমাজে, সেই প্রভাবে তারা কিন্তু আস্তে আস্তে মাথাচাড়া দিতে থাকবে। তখন তাদেরকে মোকাবেলা করা ভোটের মাধ্যমে যথেষ্ট কঠিন হবে। সুতরাং অনেকগুলো বিবেচনায় এই দ্রুত নির্বাচনটা হওয়া দরকার। আন্তর্জাতিক একটি বিষয় আছে, পশ্চিমা দেশগুলো সবসময় নির্বাচিত সরকারকে প্রেফার করে। ট্রাম্প ইতিমধ্যে বলেছে যে বাংলাদেশে এখন কোনো সরকার নেই এবং বিশৃঙ্খলা আছে, সেটা তার নির্বাচনের আগে বলেছে। তো এই বলার পেছনে একটা ভিত্তি আছে এবং বাস্তবতা তাই। এবং ভারত কি বলছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো হবে এবং আবার নতুন করে যাত্রা শুরু হবে। এখন কোনো সরকার নেই, এটাই হচ্ছে মূল কথা। ভারত এটা এস্টাবলিশ করতে চায় এবং পশ্চিমারাও দেখছে যে বাংলাদেশে একটা নির্বাচন নিয়ে একটা টানাপোড়েন চলছে। সুতরাং তারা মনে করতে পারে যে সংস্কারের নামে কতদিন সংস্কার, নির্বাচিত গভর্নমেন্ট কোথায়, আমরা কার সাথে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যিক অর্থনৈতিক নানান চুক্তি করব। তো সেখানেও একটা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন উঠবে যে বাংলাদেশে কেন নির্বাচন হচ্ছে না। ফলে নানা দিক থেকে এই দ্রুত নির্বাচনটা খুবই দরকার। আবার অন্য দিক থেকে চিন্তা করেন যে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না ডক্টর ইউনূসের, সুতরাং আইন শৃঙ্খলা অনেক কিছু উপরে কিন্তু বস্তুত তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। আজকে যে ডিসিদের সম্মেলন হয়েছে, সেই ডিসিদের বলেছে যে রাজনৈতিক স্থিতিশীলতা বা সরকারের স্থিতিশীলতার জন্য পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। আইন শৃঙ্খলার বিষয়টি হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক, অর্থাৎ যদি যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তার একটা কাঠামো থাকে গ্রামগঞ্জ পর্যন্ত, তারা প্রশাসন সবাই মিলেমিশে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কন্ট্রোল করে। কিন্তু এখন কন্ট্রোল করা সম্ভব হচ্ছে, যে যার মতন করে থানা দখল করতেছে, থানার সামনে অবস্থান করতেছে। আজকে সিএনজি আলারা বসে গেল, অচল অবস্থা। পলিটিক্যাল গভর্নমেন্ট হলে কিন্তু তার প্রত্যেকটা শ্রমিক উইং থাকবে, নানান রকম উইং থাকবে, সেই উইং দিয়ে কিন্তু সে মোকাবেলা করবে, হুট করে কিন্তু কেউ বসে যেতে পারবে না। এবং আওয়ামী লীগ কিন্তু গত 15 বছরে এই কাজটি করেছে, তাদের নানা উইংগুলো দিয়ে এই বিক্ষোভগুলো মোকাবেলা করেছে। কিন্তু ইউনূস সরকারের তো কোনো উইং নেই, সে তো আর পলিটিক্যাল পার্টি না, তার জন্য তো বিএনপি বা জামাত অন্যরা কেউ মাঠে নামবেন। এবং তাই হচ্ছে, যেখানে সেখানে বিভিন্ন উৎসব বন্ধ হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, লোকাল পর্যায়ে নানা রকম অশান্তি হচ্ছে, তৌহিদি জনতার নামে অশান্তি হচ্ছে। হঠাৎ করে 32 নম্বর যে বুলডোজার চালানো হলো, সেটাও গভর্নমেন্ট একটু হতবিহ্বল, সেখানে কোনো পলিটিক্যাল পার্টি দৌড়ালো না, অথচ মুখে তারা কিন্তু আবার বললো যে এটা কাজটা ঠিক হয়নি। তো এইসব পরিস্থিতি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে সামাল দিতে পারে, নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। ফলে দিনকে দিন কি হচ্ছে, ডক্টর ইউনূসের জনপ্রিয়তাটা নষ্ট হচ্ছে। তো শুধু ডক্টর ইউনূস না, ডক্টর ইউনূসের সঙ্গে পুরো যারা আছেন তার প্রত্যেকেই খ্যাতিমান ব্যক্তি এবং নিউট্রালি তারা কিন্তু সমাজে এতদিন মানে অবস্থান করছিল এবং তারা বিভিন্ন বিষয়ে তারা তাদের বুদ্ধদীপ্ত মতামত দেন, গবেষণাধর্মী কথা বলেন, বিশেষজ্ঞের মতামত দেন। এখন এই মানুষগুলো আছেন সরকারের থেকে ডক্টর ইউনূস সহ প্রত্যেকেই কিন্তু বিতর্কিত হচ্ছে, তাদেরকে আঙুল দিয়ে বলা হচ্ছে তারা বয়স্ক লোক, তারা প্রেশারের রুগী, ডায়াবেটিক্সের রুগী, তারা হচ্ছে কি বলে তাদের স্যালাইন নিতে হয়, ওষুধ নিতে হয়, তারা বিছানা থেকে উঠতে পারে না। এই সমস্তগুলি হচ্ছে কেন? এগুলি তো আমরা মানে 6 মাস আগে শুনি নাই, অর্থাৎ তারা ক্ষমতা নেওয়ার আগে কখনো শুনি নাই। বরং গণমাধ্যম কর্মীরা বা অন্যান্য সেমিনার সিম্পোজিয়ামে তারা বরং কথা বলতেন, তাদের নিরপেক্ষ কথা, বস্তুনিষ্ঠ কথা কিন্তু সবাই শুনতেন। কিন্তু এই মানুষগুলো সহ ডক্টর ইউনূস সহ এই মানুষগুলো কিন্তু বিতর্কিত হচ্ছে। মানে অন্তর্বর্তী সরকারের মানে ক্ষমতা যত প্রলম্বিত হচ্ছে, মেয়াদ যত বাড়ছে, ততই কিন্তু তারা বিতর্কিত হয়ে যাচ্ছে। তো যখন নাকি নির্বাচন হয়ে যখন এরা মানে তাদের পেশায় চলে যাবেন, তখন কিন্তু তারা অনেকটাই কিন্তু নিজেরাই আত্মগ্লানিতে ভুগবেন এবং মানুষও কিন্তু তাদেরকে নানা রকম সমালোচনা করবেন। তো ফলে তাদেরও একটা ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। ইউনূস সরকার আজকে হয়তো এখনো হানিমুন পিরিয়ডটা তার শেষ হয়েছে, সেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে যে নির্বাচনটা কবে। ইতিমধ্যে বিভিন্ন অ্যাম্বাসেডাররা কিন্তু এসে জানতে চাচ্ছেন যে নির্বাচন কবে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আলোচনা উঠছে যে এই বছরের মধ্যেই যাতে নির্বাচন হয়। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, বিএনপির সঙ্গে দেখা করে, তারাও জানতে চেয়েছে যে তোমাদের নির্বাচনটা কবে। তাহলে মানে একটা আন্তর্জাতিক পরিস্থিতি তো আছেই, দেশীয় পরিস্থিতিতে নির্বাচন বিলম্বিত হওয়া মানে আওয়ামী লীগ শক্তিশালী হওয়া, এবং আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে এবং পরিস্থিতি যদি তাই হয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়, তাহলে নির্বাচন প্রলম্বিত হলে ফ্যাসিজম বা ফ্যাসিস্টটা কিন্তু আরো শক্তিশালী হবে, তখন তাদেরকে মোকাবেলা করা কঠিন হবে। ফলে নানান দিক বিবেচনায় যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে ততই কিন্তু রক্ষা
নানা দিক। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহা বিপদের মধ্যে পড়ে গেছে। অপরদিকে জামাত কিন্তু বিএনপিকে ছাড় দিয়ে কথা করছে না। বিএনপির আসনে গিয়ে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সেই আসনে গিয়ে এবার জামাতের সাবেক সভাপতি তিনি নির্বাচন করতেছেন বিএনপিকে বিপদে ফেলার জন্য। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।